হ্যালো এভরিওয়ান, বৈঠকি ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে কথা বলবো গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন কবে আসতে চলেছে, অর্থাৎ এসএসসির গ্রুপ সি আর ডির নোটিফিকেশন কবে আসবে, এক্সাম ডেট কবে, ঠিক কোন কোন জায়গায় তোমাদের সমস্যা হতে পারে এবং এই এক্সামটাকে কেন অন্যভাবে প্রিপারেশন নিতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। তোমরা প্রত্যেকেই জানো যে রাজ্য সরকারের তরফ থেকে এসএসসির গ্রুপ সি ও ডি এর অফিসিয়াল গেজেট প্রকাশিত হয়ে গেছে। এবার গেজেট প্রকাশিত হয়ে যাওয়া মানে নোটিফিকেশন খুব শীঘ্রই আসবে এবং নোটিফিকেশন এসে গেলেই আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। পাশাপাশি আমরা দেখতে পাবো আমাদের এক্সাম ডেট কবে। হ্যাঁ, এক্সাম ডেটটা আমরা জানতে পারলে আমাদের প্রিপারেশনটা নেওয়া খুব সহজ হয়। আমরা জানতে পারি বা ফর্ম ফিল আপ শুরু হলে আমরা সেটা বুঝতে পারি যে আমরা এইভাবে প্রিপারেশন নেব, তাই তো? অনেকে আছো তোমরা অনেক আগে থেকে প্রিপারেশন নিচ্ছ, কারণ খুব সহজ একটা কথা দেখো, আমরা দেখলাম যে এসএলএসটির যখন শিক্ষকদের ক্ষেত্রে চাকরিহারা শিক্ষকদের যেরকম চাকরি গিয়েছিল, তেমন শিক্ষা কর্মীদেরও কিন্তু চাকরি গিয়েছে। সুতরাং তাদের যদি পরীক্ষা হয়, তাদের এক্সামের ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে তাদেরকে আবার সেই রিক্রুটমেন্ট প্রসেসে এগিয়ে যেতে হচ্ছে। ঠিক তেমনই আমরা বুঝতে পারি তাহলে গ্রুপ সি আর ডি এর যে শিক্ষা কর্মীরা আছে তাদের ক্ষেত্রেও একই প্রসেস হবে। তোমরা আমাকে অনেকে প্রশ্ন করেছিলে যখন আমি তোমাদের এসএলএসটি নিয়ে কিছু কথা বলছিলাম, তোমরা বারবার জিজ্ঞেস করছিলে ম্যাডাম গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন কবে আসবে, একসাথেই তো চাকরি ক্যান্সেল হলো বা বাতিল হলো, তাহলে কবে আসবে? আমি তখনই তোমাদের বলেছিলাম যে যারা দেখেছিলে আমার ভিডিও তারা জানো, আমি তখনই তোমাদের বলছিলাম যে এসএলএসটির যদি যখন ফর্ম ফিল আপ কমপ্লিট হবে তারপর দেখবে ধীরে ধীরে গ্রুপ সি আর ডি এর নোটিফিকেশন আসবে এবং এক্সাম ডেটও আমরা দেখতে পাবো, তার পাশাপাশি আমরা ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে আমাদের। তাহলে ফর্ম ফিল আপ কবে শুরু হতে পারে? প্রথমেই আমাদের কি, আগে তো আমাদের নোটিফিকেশন আসতে হবে, তারপর তো ফর্ম ফিল আপ, তাই তো? এবার এই নোটিফিকেশনটা দেখবে খুব সম্ভবত, যদি খুব ভুল না হয়, তাহলে আগস্ট মাসেরই মিডল করে আমরা যদি দেখি, আজকে আমাদের 11ই আগস্ট তারিখ, সোমবার। আজকে থেকে তোমরা ঠিক দেখবে যে আগস্টের মিড বা শেষের দিক করে আমরা দেখতে পাবো নোটিফিকেশন। তাহলে অবশ্যই এক্সাম ডেট কবে তাহলে বলুন? হ্যাঁ, এক্সাম ডেট দেখো, এক্সাম ডেট কবে এটা নিয়ে খুব বড় একটা প্রশ্ন থাকে সকলের মনে। এই এক্সাম ডেট যদি খুব বেশি দেরিও হয় তাহলেও নভেম্বরের শেষ এবং ডিসেম্বরের মধ্যে, খুব সহজে আমি তোমাদের এটা বলে দিলাম। অর্থাৎ এক্সাম ডেট তোমরা ডিসেম্বরে পাওয়ারই সম্ভাবনা বেশি, ঠিক আছে? তারপর প্রসিডিওর কিরকম হবে? তারপর যেরকম জানুয়ারি আছে, ফেব্রুয়ারি আছে এবং 26-এ সব থেকে বড় যেটা আছে সেটা হচ্ছে ভোট। এই ভোটের জন্য অনেক সমস্ত কার্যক্রমে শুরু হয়ে যাবে, যেরকম মার্চ মাস থেকে শুরু হয়ে যায়, এটা জানো তোমরা প্রত্যেকেই। সেই কারণেই অনেক কিছু নোটিফিকেশন আমাদের চলে আসে হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারির সময় অনুযায়ী, তারপর ধীরে ধীরে ফর্ম ফিল আপ শুরু হয়, অথবা যেইগুলোর মোটামুটি কাজ, যেমন এই গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে ধরো, এখানে বলা যদি আমরা দেখি যে ডিসেম্বরে আমাদের ফর্ম ফিল আপ হয়, তাহলে আমাদের রেজাল্ট প্রকাশ হতে হতে অন্তত পক্ষে জানুয়ারি, তারপর তো ফেব্রুয়ারিতে আমাদের মোটামুটি সম্পূর্ণ সিলেকশন, যা কিছু যে ফাইনাল লিস্ট সবকিছুর কাজকর্ম চলবে। এবার মার্চের আগে যদি খুব সম্ভাবনা থাকলেও থাকতে পারে যে সমস্ত সিলেকশন প্রসেসটা কমপ্লিট হতে পারে, অথবা ভোটের পর হয়তো জয়নিং তোমাদের লেটার আসতে পারে। তো এইটা মোটামুটি একটা সহজ হিসাব। ঠিক মার্চ মাসের পর যেরকম খুব দ্রুততার সাথে তো ভোটের কার্যক্রম চলবে, ওই সময় তোমরা সকলেই জানো এটা যে এই দিকের কাজকর্মগুলো একটু স্লথ হয়ে যায়, তাই তো? তাই আমরা যদি দেখি তাহলে যদি ডিসেম্বরে ফর্ম ফিল আপ হয়, সরি এক্সাম হয়, তাহলে তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে অন্তত ফাইনাল রেজাল্টের লিস্ট তোমরা পেতে পারো। তারপর দেখা যাক, সেটা আবার সমস্ত প্রসিডিওরটা কমপ্লিটও হয়ে যেতে পারে, জয়নিং সিলেকশন সবটাই কমপ্লিট হয়ে যেতে পারে মার্চের আগেও, সেটাও হতে পারে, তার সম্ভাবনা কিছুটা কম হলেও হতে পারে। সেটা আমরা সবটাই বুঝতে পারবো আমাদের নোটিফিকেশন এলে এবং এক্সাম ডেটটা আমরা দেখতে পেলে, তাই তো? কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে তাহলে সমস্যা কেন বলছেন, কি কি সমস্যা তৈরি হচ্ছে? দেখো, প্রথম একটা কথা হলো, যারা অনেক দিন থেকে পড়ছে,
যে ছেলেমেয়েরা অনেক আগে থেকে পড়ছে, মানে এই যে নোটিফিকেশন আসার আগেই, ঠিক যখন থেকে 26,000 চাকরি বাতিল হয়েছে এবং বলা হয়েছে যে এক্সামের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে আবার নিজেদেরকে প্রমাণ করতে হবে, তারপর চাকরিটা আবার তোমার হাতে আসবে। অনেকে আছে যারা সেই সময় থেকে পড়ছে, তাদের জন্য তো অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা। আবার অনেকে তোমরা আছো যে আগে নোটিফিকেশন আসুক, আগে এক্সাম ডেট দেখি, তারপর আমরা শুরু করব পড়াশোনা। তো তাদের জন্য এখনো বলছি, খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসতে চলেছে, এক্সাম ডেটও পাবে, দ্রুততার সাথে পড়াশোনা শুরু করো। কারণ মাথায় রাখবে যে যদি আমরা দেখি যে এই চাকরির পরীক্ষাগুলো, এখানে তো তোমাদের একাডেমিক কোনো পরীক্ষা নয় এগুলো, এখানে আমাদের কাট অফ তুলতে হয়। আমি তোমাদের আগেও যখন নেট সেটের ক্ষেত্রেও বলেছিলাম যে আমাদের যখন এই কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমাদের কি করতে হয়, আমি 80% নাম্বার পেয়েছি মানে ব্যাস আমার তো আর কোনো বিষয় নেই, আমি খুব খুশি, সেটা তো নয়। আমাদেরকে কাট অফ তুলতে হয়, মানে কাট অফ কত হবে সেটা ক্লিয়ার করতে হয়, তবে আমি এলিজেবল, এটাই তো হয়। সুতরাং ভীষণ একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, কারণ প্রচুর ছেলেমেয়ে ফর্ম ফিল আপ করবে। সব থেকে যেটা বড় কথা, প্রচুর ছেলেমেয়ে ফর্ম ফিল আপ করবে। কেন করবে? কারণ অনেক দিন ধরে নানান রকম সরকারি পরীক্ষার এই চাকরির বিজ্ঞপ্তি, নিয়োগ, এগুলো রাজ্যে প্রায় হয়ই না বলতে গেলে। তাই যখন যেখানে যা পাওয়া যায় সেগুলোতে লোকজন ফিল আপ করবে। কিন্তু আরো একটা পজিটিভ দিক কি জানো, কেন বেশি ফর্ম ফিল আপ হবে? কারণ মাধ্যমিক পাস থাকলেই তুমি গ্রুপ সি এর জন্য অ্যাপ্লাই করতে পারবে, আর 8 পাস থাকলেই তুমি গ্রুপ ডি এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। সুতরাং এটা একবার বোঝো। ধরো তোমার মাধ্যমিকে তুমি গ্রুপ সি পাবে, আর শুধু তুমি যদি 8 পাস করো তাহলে তোমার গ্রুপ ডি। তাহলে এই যে আজকালকার দিনে কার মাধ্যমিক বা 8 পাস থাকে না একবার বলো তো? সকলেরই থাকে, 8 পাস বা মাধ্যমিক পাস সকলেরই থাকে। অনেকে, যারা বেশিরভাগটাই এটা হবে, যারা হচ্ছে আমরা দেখতে পাবো যে গ্রুপ সি ডি দুটোরই ফর্ম ফিল আপ করছে, তাই তো? এবং এটাও যদি খেয়াল করো দেখবে যে অনেক হায়ার এডুকেশন যারা করছে তারাও হয়তো ফর্ম ফিল আপ করবে। সুতরাং মাত্র সর্বনিম্ন যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস আর 8 পাস, সর্বোচ্চর কোনো সীমা নেই। সেটা মাথায় রাখবে, তাহলে বুঝতে পারবে যে কতটা ফর্ম ফিল আপ হতে পারে। আবার একই সাথে দেখবে বয়সের যে জায়গাটা আছে, বয়স কি জেনারেলদের ক্ষেত্রে কি আছে এখানে দেখো। জেনারেলদের ক্ষেত্রে যদি দেখি আমরা 18 থেকে 40, ওবিসি কি আছে 43, এসসি এসটি কি আছে 45, যেরকম আর কি সমস্ত পরীক্ষাতে হয়। তাহলে যদি এখানেও দেখো 18 থেকে 40, তার মানে যে 19 বছর বয়স সেও ফর্ম ফিল আপ করবে, আবার যার 40 বছর বয়স সেও ফর্ম ফিল আপ করবে, আবার যার 43 বছর বয়স সেও করবে, আবার যার 20 বছর বয়স সেও করবে। সুতরাং কতটা বয়সের ছাড়, এই জন্যেও প্রচুর ফর্ম ফিল আপ হবে। আর অপেক্ষাকৃত আমরা এটাও জানি যে গ্রুপ সি ডি এর পরীক্ষার প্রশ্ন কিছুটা সহজ হয় অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার তুলনায়, অন্যান্য চাকরির পরীক্ষার তুলনায়। সেই হেতু সিলেবাসটাও কম আছে, এই জন্যই কম্পিটিশনটা ভয়ঙ্কর হবে, খুব বেশি কম্পিটিশন হবে। আর তোমাকে ঠিক এইখানেই পেরেকটা পুঁততে হবে, ঠিক এই জায়গায়, যে কি করে আমি আমার নিজের চাকরিটা সিকিউর করব। একটা সরকারি চাকরি মানে তুমি যেমন সেটেলড, তোমার পরিবার সিকিউর, আর তো কিছু দরকার নেই। এই রকমই তোমার মতো সকলেই ভাবছে যে আমি যদি কোনোভাবে এই চাকরিটা কোয়ালিফাই করে যাই, আমার যদি চাকরিটা আমি নিজের করতে পারি, তাহলে আমাকে আর কিছু ভাবতে হবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই। কারণ পশ্চিমবঙ্গের এখন বেকারত্বের তো কোনো সীমানা নেই, মানে সংখ্যায় বললেও কম বলা হবে। এইটাই কারণ যে এই পরীক্ষায় প্রচুর ফর্ম ফিল আপ হবে, প্রচুর কম্পিটিশন হবে। মানে কম করে ধরে নাও 20 থেকে 25 লক্ষ ফর্ম ফিল আপই হবে হয়তোবা। তো সেইভাবে তোমাকে এগোতে হবে, সেইভাবে প্রিপারেশন নিতে হবে। এবার আরেকটা কথা বলি, দেখো তোমাদের মনে হতে পারে যে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা অনেক সহজ, এতে সবাই কোয়ালিফাই করে যায়, এমন কঠিন প্রশ্ন হয় না।
আমরাও কোয়ালিফাই করে যাব। যারা এরকম ভাবছো তাদের একটা কথা বলে রাখি, কম্পিটিশন যখন ভয়ঙ্কর হয় তখন তোমার জন্য একটা বা দুটো প্রশ্নের উত্তর না দিয়ে আসাটাও কিন্তু মূর্খামি। তুমি ওই একটা বা দুটো প্রশ্নের জন্য হয়তো চাকরিটা পাবে না। তাই খুব সহজ প্রশ্ন হয় এটা ভেবে যারা ভাবছো এখনো অনেক সময় আছে, নোটিফিকেশন আসুক, ডেট পাবলিশ হোক, তারপর আমি ধীরে সুস্থে পড়া শুরু করলেও আমি কমপ্লিট করে ফেলবো, তাদের বলছি এখন থেকে শুরু করো। কারণ যদি তুমি চাও, অবশ্যই তোমার ভবিষ্যৎ তোমার হাতে। আমি তোমাকে একজন শিক্ষিকা হিসেবে এটুকুই গাইড করতে পারি যে তুমি নিজের ভবিষ্যৎটা ভালো করো, আলোকিত করো, এটাই। এবার তুমি তোমার সিদ্ধান্ত নিজে নেবে যে তুমি কোন দিকে যেতে চাও। তোমার কাছে দুটো রাস্তাই খোলা থাকবে, একদিকে থাকবে এরকম একটা অন্ধকার কূপ, আর একদিকে থাকবে একটা সুন্দর আলো। তুমি কোনটা চুজ করবে তোমার বিষয়, কিন্তু আমি বলবো চাকরি যদি পেতে হয় তাহলে এখন থেকে শুরু করো। একটা কথা কি জানো তো, আমি সবসময় এটা তোমাদের বলে আসি, ধরো একটা নির্দিষ্ট সময়, যে দেখবে যখন কোনো লোহার কাজ করে মানুষ, লোহাটাকে না গরম করতে হয়, তাই তো, তারপর তাকে পিটিয়ে পিটিয়ে কাজ করতে হয়, তাকে নানা রকম শেপ দিতে হয়। কিন্তু সে যদি ঠান্ডা হয়ে যায় সে কিন্তু শক্ত হয়ে যায়, আর তাকে দিয়ে কোনো কাজই করানো যায় না। তাই ওই যে গরম অবস্থায়, মানে ঠিক সঠিক সময়টাতে তোমাকে তোমার নিজের জীবনটার সিদ্ধান্ত নিয়ে নিতে হবে, যে আমি এই সময়ে সিদ্ধান্তটা নিচ্ছি, অন্য সময় নিলে হবে না। এখন তুমি সুযোগ পেয়েছো, এই সুযোগটাতে সিদ্ধান্ত নিয়ে নাও। তাই খুব কেয়ারফুলি পড়াশোনাটা শুরু করো। এবার আসবো যে ঠিক তোমরা কি কি বিষয় মাথায় রেখে পড়বে এবং খুব তাড়াতাড়ি তোমাদের এই গ্রুপ সি ডির পরীক্ষার জন্য প্রস্তুতিটা সম্পন্ন হবে। কটা জিনিস মাথায় রাখলে দেখবে খুব ইজিলি তোমরা সেটা পারবে। প্রথম যেটা তোমার কাজ হবে সেটা হলো যে আমাদের সিলেবাস কি। দেখো, যদি আমরা দেখি প্রথম আমাদের জানো তো কি কি কাজ হয়। প্রথম যে কোনো এক্সামের ক্ষেত্রেই আমাদের সিলেবাসটা খুব ইম্পর্টেন্ট। এই সিলেবাসটা তোমাকে তোমার মতো করে ডাউনলোড করতে হবে, তোমাকে বুঝে নিতে হবে আগে, ঠিক আছে? আগে আমার এই কাজটা হবে। তারপর নেক্সট দেখো এখানে সিলেবাসের মধ্যে তাহলে আমাদের গ্রুপ সি এর যদি আমরা দেখি, সেখানে আমাদের কি কি আছে, ম্যাথ আছে, তারপর কি আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, তারপর ইংলিশ আছে, আর আছে জিকে, আছে তো? ঠিক একই রকমই সিলেবাস এটাতেও। গ্রুপ ডি তে ম্যাথ আছে, সিএ আছে, শুধু ইংলিশটা নেই, আর জিকে আছে। ওকে, তাহলে কি ইংলিশ বাদ দিয়ে বাকি গ্রুপ ডি তেও এইটা আমাদের সিলেবাস। এবার এই সিলেবাসের মধ্যে কি কি পোর্শন আমাকে পড়তে হবে সেটা আমাকে জানতে হবে। এই কনসেপ্টটা আমার কাছে ক্লিয়ার না থাকলে খুবই মুশকিল হবে আমার শুরুটা করতে গেলে তোমাকে আগে সিলেবাসটা দেখে নিয়ে ভালো করে বুঝে নিতে হবে। হ্যাঁ, এইবারে আমরা সেকেন্ড যেটায় আসবো, সেটা কি জানো তো, সেটা হচ্ছে তোমার যে টপিক, তুমি যে টপিক, বা ধরো তুমি হয়তো ম্যাথের ক্লাস করছো, আমি ধরে নিচ্ছি, ওকে, তুমি ধরো ম্যাথের ক্লাস রেডি করছো অথবা ম্যাথ পোর্শনটা রেডি করছো। তোমার কি করতে হবে, তোমাকে সেখানে তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। ম্যাথ তো মুখস্থ করে হয় না, তাহলে আমায় কি করতে হবে, আমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সবার আগে তোমার কাজ হবে, তুমি যেই টপিকই ধরো, তুমি ইংলিশ ধরো, ম্যাথ ধরো, বা তুমি যদি দেখো তুমি কারেন্ট অ্যাফেয়ার্স ধরো, তুমি জিকে ধরো, সব জায়গাতে কি হয় জানো তো, যে সব সময় যে আমি শুধু মুখস্থ করে গেলাম সেটা কিন্তু নয়। আমি যদি একটা ঘটনা ধরো, এরকম অনেক কারেন্ট অ্যাফেয়ার্স হয়, জিকে আছে, যেগুলো না আমরা যদি ডিটেলসটা জানতে পারি খুব সহজ হয় তার ভিতর থেকে ইম্পর্টেন্ট ওই জায়গাটা মনে রাখা। তুমি যদি আগেরটা পরেরটা না জেনে থাকো, শুধু মাঝেরটা মুখস্থ করা বড় কঠিন হয়, কিন্তু তুমি যদি প্রথম আগেরটাও জানো পরেরটাও জানো, তখন মাঝেরটা মনে রাখা খুব সহজ হয়। তাই আমাদের প্রত্যেকটা বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তাই তো? কনসেপ্ট তোমার একেবারে ক্লিয়ার থাকবে, 100% কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। কারণ কনসেপ্ট আমাদের এমন একটা জিনিস যার মধ্যে দিয়ে আমরা পরীক্ষার প্রশ্ন কমন পেতে দরকার হয় না। আমরা
এমনি উত্তর দিতে পারি যদি আমার কনসেপ্টটা ঠিক থাকে। কারণ আমি আমি অনেক প্রশ্ন করেছি, আমি অনেক মক টেস্ট প্র্যাকটিস করেছি, কিন্তু আমার পার্টিকুলার সেই প্রশ্নটাই তো আসবে না। ম্যাথ তো ঠিক সেরকম নয়, আমার সেই ধরনের প্রশ্ন আসবে। সুতরাং আমায় কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। ওকে, তারপর আমরা নেক্সট কিসে আসবো? নেক্সট আসবো আমরা বারবার রিভিশন। এই রিভিশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ রিভিশনের মধ্য দিয়ে আমাদের কি হয়, পড়া আমরা ভুলি না। আমাদের সব থেকে বেশি মনে থাকার একটাই কৌশল, সেটা হচ্ছে রিভিশন। বারবার আমাকে মনে রাখতে হবে, কি করে? অবশ্যই রিভিশন করে। রিভিশন এটা খুব খুব ইম্পর্টেন্ট। তুমি যতটুকু পড়ছো, যেদিন পড়ছো, সেইভাবে একটা রুটিন করে নাও। তারপর তুমি সেটাকে আবার এক সপ্তাহ পর সেই পড়াটা রিভিশন করো। তোমার এটাই কাজ। কারণ যত তুমি প্র্যাকটিস করবে, রিভিশন করবে, তুমি তত বেশি ভুলবে না, তোমার তত কনসেপ্ট ক্লিয়ার হবে, তত তুমি কনফিডেন্ট থাকবে পরীক্ষার হলের জন্য যে আমি কখন পাবো আমার প্রশ্নপত্র, আমি তৈরি। ঠিক আছে, এইবার আমরা দেখব কি, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে মক টেস্ট আর নোটস। এটা তো খুব গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য নোটস। এবার নোটস আমরা তাহলে কি করে বানাবো ম্যাডাম? কারণ এখানে তো অন্যরকম বিষয় নেই, আমার তো সাবজেক্টের ব্যাপার সেরকম ভাবে না, ইন জেনারেল একটা এক্সাম। দেখো নোটস তোমার কেমন তুমি বানাবে। ফার্স্ট হচ্ছে যে তুমি যেটা প্র্যাকটিস করছো, হ্যাঁ, তুমি যদি কোনো জায়গায় ক্লাস করে থাকো বা তুমি যদি কোনো জায়গায় পড়ো, সে তুমি যেখানেই হোক পড়ো, তুমি যদি পড়ো সেখান থেকে তোমাকে নিশ্চিত একটা নোটস প্রোভাইড করা হবে, অথবা তুমি সেটা চেয়ে নিতেও পারো যে আমার নোটস প্রয়োজন। এবার তোমাকে একটা নির্দিষ্ট নোটস দেওয়া হয় সেসব জায়গা থেকে, অন্তত বৈঠকি থেকে সেরকম নোটস তুমি পাবে, যে কি কি রকমের প্রশ্ন আসবে, প্রতিদিনের টপিক অনুযায়ী কি কি পড়ানো হচ্ছে, তার ক্লাস নোট, তার তার সাথে যে সমস্ত সেই সম্বন্ধীয় নোট স্যার ম্যাডামরা প্রোভাইড করে দেন। কিন্তু তুমি যদি কোথাও না পড়ো, তার জন্য তুমি কি করবে? সবাই তো নাও পড়তে পারো, সেলফ স্টাডি করতে পারো। তার জন্য তোমার কাজ হবে, তুমি যে কোনো যেরকম আমরা দেখি, যদি যে বাজার চলতি কোনো বেশ কিছু আমরা বই দেখি, তাই তো, তুমি সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। অথবা যেরকম আমরা যদি দেখি যে গ্রুপ সি, গ্রুপ ডি, তার জন্য 7, 8, 9, 10 তুমি যদি দুটো একসাথেই দাও, তাহলে তোমার যে এই লেভেলের যে সিলেবাস, মানে এই লেভেলের যে বই, টেক্সট বুক, সেগুলো সংগ্রহ করা এবং তারপর ধীরে ধীরে প্র্যাকটিস করা। অনেকেরই মনে আছে, এগুলো আমরা সবাই পড়ে এসেছি, তাই অনেকেরই মনে আছে, কিন্তু মনে থাকলেও আমি খুব কম সময়ের মধ্যে সেগুলো প্রমিনেন্ট কি করে করব, সঠিক কি করে করব, সেটা আমাকে করতে হবে। তাহলে তোমার দুটো কাজ হবে, তুমি 9, 10, 11, সরি, তুমি 7, 8, 9, 10, ঠিক আছে, কারণ 8 পাস আর 10 পাস, যেহেতু তুমি 7, 8, 9, 10 এই লেভেলের যেরকম বই যেগুলো হবে সেগুলো তুমি কালেক্ট করবে, তুমি সেগুলো প্র্যাকটিস করবে। তোমার মনে হলে তুমি সেখান থেকে নোট ডাউন করবে। এবার কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, তুমি যদি পারো তো নিয়মিত পেপার আগে থেকে যদি পড়ে আসো তো খুব ভালো, অথবা নতুন করে দেখবে এরকম বিষয় যে কিছু পেপার কাটিং পড়ো, তার পাশাপাশি একটু বেশি করে সমস্ত জায়গায় সমস্ত বিষয় নিয়ে খবরাখবর রাখো, যে বিগত কত সালে কত কি হয়েছে। তার পাশাপাশি বড় বড় যে সমস্ত প্রকল্প যা কিছু গ্রহণ করা হয়েছে, গভর্নমেন্ট প্রকল্প, এবং খুব ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, এগুলো তুমি সার্চ ইঞ্জিনে গুগলে গিয়েও দেখতে পারবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সেরও অনেক রকম বিষয় আমরা দেখতে পেয়ে যাই। এবার যারা বৈঠকিতে পড়ছো তাদের জন্য যেমন আমরা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম থেকেই সবকিছু রেডি করে দিচ্ছি, এবং প্রতিনিয়ত সেই জায়গায় শুধু কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, সেখানে সেটা আপলোড হতে থাকছে। যারা পড়ছো না তাদের জন্য এই কথাটা বললাম, কিন্তু যারা পড়ছো তারা তো নিশ্চিন্তে অবশ্যই আছো। আর যারা ভাবছো যে পড়বে, তাদেরকেও বলে রাখি যে বৈঠকি ইনস্টিটিউশন থেকে লাইভ ক্লাস দেওয়া হয় এবং রেকর্ডেড ক্লাস থাকছে। যেমন আমি রিভিশনের কথা বলছিলাম, তোমরা রিভিশন করতে পারবে রেকর্ডেড ক্লাস দেখে। যদি মনে হয় যে কোনোভাবে আমি ক্লাসে তো ওই একটা ট্রিক্স শিখেছিলাম, সেই ট্রিক্সটা আমি তখন ভুলে গেছি, তাহলে আমি একবার কি করে দেখবো? রেকর্ডেড ক্লাস দেখে নেবে। তুমি যেই সহজ পন্থায় ম্যাথটা শিখেছিলে সেই সহজ পন্থাটা তোমার মনে পড়ে যাবে। এবং এই যে ক্লাসের নোটসটা, যেটা পিপিটি করে আমাদের স্যার ম্যাডামরা পড়ায়, সেটাও আমরা আপলোড করে দিই তোমাদের গ্রুপে, মানে তোমাদের যে কোর্স থাকে সেখানে আপলোড করে দেওয়া হয়।
তাহলে তোমরা নোটসও পাচ্ছ, আবার ক্লাস নোটও পাচ্ছ, ঠিক আছে? এবং তার পাশাপাশি প্রত্যেক দিন, আশা করি যারা ক্লাস করছো তারা জানো যে প্রতিনিয়ত আমাদের গ্রুপগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে সমস্ত কিছু আলোচনা চলছে, যাতে করে তোমরা বেশি করে আপডেট থাকতে পারো। যারা পড়ছো না তাদের জন্য বলি, যারা সেলফ স্টাডি করছো তাদের জন্য বলি, তারা নিয়মিতভাবে এই গ্রুপগুলোকে ফলো করো। তাহলে এই গ্রুপগুলোতে অনেক কিছু আলোচনা হয়, তোমরাও সেগুলো দেখতে পাবে। আর এগুলো ফ্রি গ্রুপ, আমরা যে গ্রুপগুলো প্রোভাইড করছি, যেটা ওপেন টু অল, সকলের জন্য, তাহলে তোমরা সেই গ্রুপগুলোতে জয়েন করে যাও। সেখানে তোমরা ডেলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে দেখতে পাবে এবং নিজেদের প্রশ্ন দিতে পারবে উত্তর, এবং তুমি কি নাম্বার পাচ্ছ বা সঠিক কি বেঠিক সেটাও দেখতে পাবে, ঠিক আছে? এরপরে আমাদের আসল একটা কথা, সেটা হচ্ছে, এটা হচ্ছে রামবান মক টেস্ট। যে কোনো পরীক্ষার রামবান কিন্তু এটা কম্পিটিটিভ এক্সামের, তাই তো? মক টেস্ট, মক টেস্ট তুমি যদি না দাও, তুমি নিজেকে জানতেই পারবে না তোমার প্রিপারেশন কোন জায়গায় আছে। যে কোনো পরীক্ষা, যে কোনো পরীক্ষা মক টেস্ট দিতেই হবে। আমরা অনেকে আছি, পড়ি, প্রচুর পড়ি, কিন্তু ভয়ে ভয়ে মক টেস্ট দিই না। যদি ভুল করে ফেলি, যদি আমার কনফিডেন্স কমে যায়, তোমার ঠিক কনফিডেন্সটা কোন লেভেলে আছে সেটা দেখার জন্য তোমাকে মক টেস্ট দিতে হবে। যত মক টেস্ট দেবে, যত ভাবে, যত রকম প্রশ্নর সম্মুখীন হবে, তত তোমার বেটার পারফরমেন্স থাকবে, তত তুমি কনফিডেন্ট থাকবে যে আমি পরীক্ষার হলে গিয়ে প্রশ্নপত্র পেলেই উত্তর করতে পারবো এবং আমি সঠিক উত্তর করব। কারণ নানান দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে মক টেস্ট হয়, তাই তো? একটা সেটের তুমি তো মক টেস্ট দেবে না, তুমি তো বারে বারে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হচ্ছ। তখন তুমি বুঝতে পারবে তোমার ভুলটা কোথায়, তোমাকে ঠিক কতটা আরো রেডি করতে হবে, তুমি ঠিক অন্যদের থেকে কতটা পিছিয়ে আছো। কারণ আমাকে দেখতে হবে, আমি তোমাদের আগেও এই কথা বলেছি, যখন দেখবে একটা, যখন তোমরা যখন যারা দাবা খেলা জানো তারা হয়তো বা জানবে যে আমাদের ঠিক একটা সুন্দর করে ছক সাজানো থাকে, এর মধ্যেই খেলা, এর বাইরে খেলা নয়। সবাই থাকে, রাজা, মন্ত্রী, বোড়ে, সবাই থাকে, এর মধ্যেই আমাদের খেলা। সুতরাং খেলাটা যখন খেলতে যাচ্ছি, আমাকে মাথা দিয়ে ভেবে নিতে হয় কাকে এগিয়ে দেবো, কাকে পিছিয়ে রাখবো, কাকে কোন দানে মারবো, তাই তো? এবার এই দানে কাকে কিভাবে, তুমি কতটা তার থেকে এগিয়ে থাকবে, তোমাকে কে শেখাবে? মক টেস্ট। তুমি নিজেকে ঠিক কত রকম ভাবে তৈরি করবে সেটা শেখাবে তোমাকে মক টেস্ট। তাই সেইভাবে নিজেকে তৈরি করো। এবার যারা সেলফ স্টাডি করছো তাদের ক্ষেত্রে আমি যেমন সব সময় তোমাদের একটা কথা বলি, আশা করি হয়তো অনেকে তোমরা অনেক কথা বলো, কিন্তু আমি সব সময় ছাত্রছাত্রীদের পাশে থাকি, আর আমি নিজেও খুব কষ্ট করে পড়াশোনা করে বড় হয়েছি। আমি সকলের জন্যই কথা বলি, এমন নয় যে আমি শুধু বৈঠকি ইনস্টিটিউশনে যারা অ্যাডমিশন নিচ্ছ তাদের কথাই বলি। যারা সেলফ স্টাডি করতে চাও, যারা আমাকে দেখো ইউটিউবে, আমি তাদের কথাও বারবার বলি, তুমি যদি সেলফ স্টাডি করো তাহলে তুমি মক টেস্ট কি করে দেবে? দেখো, মক টেস্ট কিন্তু খুব কম স্বল্প টাকায় নানান জায়গা থেকে কিনতে পাওয়া যায়। যেরকম তুমি হয়তো 200 টাকায়, 150 টাকায় একটা হিউজ লটের মক টেস্ট তুমি পেয়ে যাবে। সেটা তুমি বৈঠকি ইনস্টিটিউশন থেকেও নিতে পারো, কারণ আমরা যেমন এসএলএসটি এর অলরেডি মক টেস্ট লঞ্চ হয়েছে, ঠিক আছে? সেখানে কিন্তু হিউজ অ্যামাউন্ট নয়, তোমাকে হাজার হাজার টাকা পেমেন্ট করতে হচ্ছে না, খুব কম টাকায় তুমি সেই যে মক টেস্টের যে আর কি একটা অনেক হিউজ পরিমাণে মক টেস্ট তুমি সেটা পেয়ে যাচ্ছ, এবং তুমি সেখানে প্রচুর মক টেস্ট দিতে পারবে, হাজার হাজার মক টেস্ট সেখানে আছে। তেমনই ঠিক গ্রুপ সি, গ্রুপ ডি এর ক্ষেত্রেও হবে, আমরা এখান থেকেও মক টেস্ট লঞ্চ করব, এবং তুমি যেখানে হোক তুমি মক টেস্ট নিয়ে কিন্তু মক টেস্টটা অবশ্যই দিও বাবা, কারণ মক টেস্ট তোমাকে দিতে হবে, না হলে তুমি বুঝতে পারবে না তুমি কতটা রেডি হচ্ছ। দেখো, এতগুলো কথা মোটামুটি আমার বলার ছিল যে যারা আলাদা করে নিজে নিজে পড়ছো, অথবা যারা চাইছো বৈঠকিতে এসে আমাদের সাথে প্রিপারেশন নিতে, তাদেরকে অবশ্যই স্বাগত। বাকি সকলকেই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই, কারণ তোমাদের, আবারও বলছি, বারে বারে গ্রুপ সি, গ্রুপ ডির হয়তো ফ্রি ক্লাস আসবে, কোয়েশ্চেন আনসার আলোচনা আসবে, তোমরা জুড়ে থেকো ততক্ষণ পর্যন্ত। আর অবশ্যই তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে আমাকে গ্রুপে লেখো, আর তোমরা কতটা সহমত আমার কথার সাথে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবে। তাহলে আজকের গ্রুপ সি, গ্রুপ ডির এই কথাগুলো তোমাদেরকে আমার বলার ছিল। যারা পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছ তারা প্লিজ পড়াশোনাটা শুরু করো। মাথায় রাখবে, একটা চাকরি কিন্তু অনেকগুলো মানুষের একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারে, সেটা ভেবে নিজেকে তৈরি করো। সবার দায়িত্ব নিতে হবে ভেবে, সমাজকে অনেক বেশি পরিবর্তন করতে হবে সেটা ভেবে, নিজের কথা নিজেকে বলতে হবে সেটা ভেবে, সমস্ত কিছু ভেবে নিজেকে তৈরি করো। এবং অবশ্যই ভালো থেকো, প্রিপারেশন এমন রাখো যেন
যেন কেউ তোমাকে বিট করতে না পারে। ঠিক আছে, তাহলে চলো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে বেশি করে পড়ো। ভালো থাকো।